নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা। মধ্য কলকাতা জুড়ে পোস্টারে ছয়লাভ। পোস্টারের নিচে লেখা আছে তাপস রায় এবং কুণাল ঘোষ। তাপসবাবু সংবাদ মাধ্যমে বলেছেন তাপস রায় নামে অনেকেই থাকতে পারে, এখানে তো মন্ত্রী তাপস রায় বলা হয়নি। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকার তৃণমূল কর্মীদেরই সাংঘাতিক ক্ষোভ আছে। আর কুণাল ঘোষ বলেছেন যে তাপস রায়, যদি মন্ত্রী তাপস রায়ের নাম থাকে, তিনি তো অন্য দলের। সুদীপের সম্পর্কে তাদের দুজনের মত এক হতে পারে, কিন্তু অন্য দলের মন্ত্রী তার সঙ্গে কালীঘাট তৃণমূলের কুণাল একসঙ্গে কেন পোস্টার দিতে যাবে? কুণাল বলেছেন খোঁজ নিয়ে দেখবেন। আসলে যাই হোক, জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে। বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনোদিন একটা মানুষের উপকারে কিছু করেছেন বলে আমি অন্তত জানি না। হাবভাব বিশাল, তিনি 10 বার নির্বাচিত হয়েছেন বলে মাটিতে পা পড়ে না। আর বেঈমানি করা তার দীর্ঘদিনের স্বভাব। আপনারা যদি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেবকে চেনেন, দয়া করে বিশ্বজিৎ দেবের সাথে একবার কথা বলে নেবেন। কোন পর্যায়ের বেঈমানি একজন ভদ্রলোকের বিরুদ্ধে করা যেতে পারে, আপনাদের নিখুঁত তার বিশ্লেষণ করে দেবেন বিশ্বজিৎ বাবু। দুর্দিনের সঙ্গে ছিলেন সুদীপের। সময় একটু ফিরতেই সবার আগে বিশ্বজিৎ বাবুর পিছনে হাত ধুয়ে পড়েছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাবভাবখানা বিশাল। যাই হোক, এটা বাংলার রাজনীতিতে তাপস রায় এবং কুণাল ঘোষ, এই দুটো নামের পোস্টার এবং ছন্দ মিলিয়ে লেখা উত্তেজনা তৈরি করেছে। রাজনীতিতে হয়, যখন এনসিপিআই এর অনেকে বিজেপিতে মিশে যাবে বলে গুঞ্জন উঠছে। সুদীপ তো বিজেপির দিকে পা বাড়িয়েছিল, আজকে নয়, সেই 2003-04 মন্ত্রী হতে চেয়েছিল। আদবানিজি, এই অটলজির অফিস থেকে ফোন পর্যন্ত চলে আসে, মমতা জানতেন না। তো মমতা জেনে সুদীপের মন্ত্রী হওয়া ঠাঁচিয়ে দেন। সুদীপ তখন দল ছেড়ে জোড়া মোমবাতি চিহ্ন নিয়ে কলকাতা উত্তর পশ্চিমে দাঁড়িয়ে 80,000 ভোট পান এবং তৃণমূল বিজেপির প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় তখন মেয়র হেরে যান। কলকাতা উত্তর পশ্চিমে মিন্টু শীল দাঁড়িয়েছিলেন এবং জিতেও ছিলেন। সেই ইতিহাস আমরা সবাই জানি। ওই সময় ক্যালকাটা বয়েজ লাগোয়া ফ্ল্যাটে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রয়াত প্রবোধ মহাজন, সুষমা স্বরাজকে কখনো মধ্যাহ্ন বোঝে কখনো নৈশ বোঝে ডেকে আমন্ত্রণ জানিয়ে ভালো মন্দ খাওয়াতেন, অর্থাৎ তেল দিতেন যাতে মন্ত্রিত্বটা জোটে। কিন্তু তখন তার কপালে শিকে ছেড়েনি, মমতা ব্যানার্জি আপত্তি করায়। যাই হোক, আজকে আমার প্রতিবেদনের বিষয় এটা নয়। বিষয় সম্পূর্ণ নিট আন্দোলন, সিজেপি এবং সোনাম ওয়াংচু, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং তার পরবর্তী ঘটনা। দেখুন, কাল সিজেপি 28-27 জুলাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরে দিল্লির কোনো হোটেলে পার্টি করেছে, নাচ গান করেছে। অনেকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, এটা কি কালচার সিজেপির? তখন সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তরুণ প্রজন্মের আন্দোলনের ধরন, তাদের উচ্ছ্বাস প্রকাশের ধরন কাকু কাকিমা জেঠু জেঠিমারা বুঝবেন না, এইভাবেই নাকি আন্দোলন করে। এখন একটা প্রশ্ন আছে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল চালাতে গেলে টাকা পয়সা লাগে। তোলামূল ইলেকটোরাল বন্ড থেকে টাকা পেয়েছে, ডোনেশন পেয়েছে, বিজেপি সব থেকে বেশি পেয়েছে। অন্যান্য রাজনৈতিক দলও টাকা পায়, কারণ দল চালাতে গেলে টাকা লাগে। কিন্তু এই ককরোচ জনতা পার্টি 37 দিন ধরে অবস্থান বিক্ষোভ করলো। এদের পয়সার সূত্রটা কি? উৎস কোথায়? কারা এদের পিছনে আছে? এ কি ক্রাউড ফান্ডিং নাকি অন্য কোনো জায়গা থেকে অর্থ আসছে?
এই প্রশ্নের সদুত্তর পাওয়াটা ভীষণ জরুরি। যখন ককরোচ জনতা পার্টির আন্দোলনের ফলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার একটা বড় রূপান্তর ঘটেছে, ভারতবর্ষ এতদিন ধরে গণতন্ত্র ছিল না, নাকি ইলেকটেড অটোক্রেসি ছিল, ভারতবর্ষ আবার ডেমোক্রেসিতে ফিরে আসছে, এইসব অনেক কথা বলছেন। যারা সিজেপিকে নিয়ে আশায় বুক বেঁধেছেন, সিজেপির সাফল্যের পর E20 জনতা পার্টি, সংরক্ষণ বিরোধী জনতা পার্টি, এরকম অনেক অনলাইন প্ল্যাটফর্ম গজিয়ে উঠেছে, সবাই এই ফরম্যাটে আন্দোলন চালাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিজেপি তো সাফল্য পেল, ছেলেমেয়েরা আন্দোলন করেছিল, এই আন্দোলনের পিছনে যে যুক্তি ছিল না তা তো নয়। প্রথম দিকে সরকারের বিষয়টার গভীরতা বুঝতে তারা ব্যর্থ হয়েছিল, পরে প্রধানমন্ত্রী নেমে ড্যামেজ কন্ট্রোল করেন। কিন্তু এই সিজেপির আর্থিক ক্ষমতার উৎসটা কি, এটাও তো জানতে হবে। দেশের মানুষ এই তরুণ প্রজন্মের আন্দোলনকে সমর্থন করছেন অনেকে, তাদের তো এটা দায়িত্ব, তাদের তো এই প্রশ্নটা করা উচিত। ঠিক আছে, তোমরা আন্দোলন করছো, খুব ভালো কথা, কিন্তু আন্দোলনের করার যে রসদ, টাকা পয়সা পেলে কোত্থেকে? এবং সিজেপির নেতৃত্বের উচিত স্পষ্ট করে সব কিছু সামনে নিয়ে আসা। দেখুন, ধর্মেন্দ্র প্রধান বিজেপির কাছে তার গুরুত্ব এখনো অপরিসীম। যেভাবে 28শে জুলাই সংসদে তিনি প্রবেশ করে গাড়ি থেকে নামা মাত্র তাকে যেভাবে মধুবনী পাগড়ি এবং উত্তরীয় পরিয়ে এনডিএ সাংসদরা সাদরে সম্ভাষণ জানান এবং ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ স্লোগান ওঠে, এবং অমিত শাহ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দিন তার বাড়িতে চলে গেছিলেন প্রায় মধ্যরাতে, ধর্মেন্দ্র প্রধানের অবদান সম্পর্কে দীর্ঘ পোস্ট করেন। তিনি মোদিজি অমিত শাহের প্রত্যন্ত আস্থাভাজন। অতএব ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এনডিএ এবং বিজেপি যে আছে, সংসদে তাকে উষ্ণ বরণ করার মধ্যে দিয়ে এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা ভাবছেন যে মোদি সরকারের শেষের শুরু, অতটা আশাবাদী হবেন না। এখনো গঙ্গা যমুনা দিয়ে অনেক জল বয়ে যাওয়া বাকি আছে। প্রথম কথা দেখুন, মোদি সরকার একটা কোয়ালিশন সরকার। 24 সালে তাদের আসন সংখ্যা অনেক কমে গেছিল। 2029-এ লোকসভা নির্বাচন, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখে তাদের পড়তে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 15 বছর সরকারে থাকলে প্রতিষ্ঠান বিরোধিতার সুরটা কিন্তু খুব চড়া হয়, খুবই চড়া হয়। ইউপিএ সরকার 10 বছর পরে একেবারে কোলাপস করে গেছিল, 44টা আসনে নেমে গিয়েছিল কংগ্রেস। কিন্তু 2024 সালে নির্বাচনে ধাক্কা সামলে বিজেপি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, এখনই যারা বিজেপির অবিচুয়ারি লিখতে শুরু করে দিয়েছেন তাদেরকে বলি, একটু ধৈর্য ধরুন। কারণ প্রধানমন্ত্রী 2 পা এগিয়ে 1 পা পিছিয়ে এসছেন। ছাত্রদের বন্ধু বলে সম্বোধন করেছেন, ফ্রেন্ডস বলেছেন, তাদের সব দাবি সরকার মেনে নিয়েছে। নিটের আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে এফআইআর করা হয়েছিল, সব এফআইআর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নতুন মন্ত্রী প্রহ্লাদ যোশী দায়িত্ব নিয়েছেন। নন্দন নীলেকানির নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অর্থাৎ মোদিজি বুঝতে পেরেছিলেন যে তরুণ প্রজন্মের এভাবে রাস্তায় নামা, সেটা একটা অশনি সংকেত। একে রামকোষে চুরি হয়ে গেছে, সনাতনী মনে আঘাত লেগেছে, বদ্রীনাথ নিয়ে অভিযোগ উঠছে, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, মর্যাদা পুরুষোত্তমের রামচন্দ্রের এই মন্দির গিরে সনাতনী আবেগ তুঙ্গে, সেখানে যদি রামকোষে চুরি হয় তার একটা তো অভিঘাত পড়বে। এবং একই সঙ্গে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, জেন জি সমর্থন যদি বিজেপি লুজ করে, ক্ষমতায় ফেরা তাদের কাছে অসম্ভব, সেটা মোদিজি জানেন।
সঙ্গ জানেন, সেই জন্য কিন্তু সব দাবি মেনে নেওয়া হলো জেনজির, এবং ভবিষ্যতে তাদের সঙ্গে আলাপ আলোচনার রাস্তাও খোলা থাকবে, সবসময় মত বিনিময় হবে। দেখুন, প্রথমে জেনজির আন্দোলনকে কংগ্রেস বলেছিল আইবি প্ল্যান্টেড, আপ আবার বলল কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং আছে, কংগ্রেস আবার বলল, বিজেপিও বলেছিল এরা হচ্ছে আপের প্রক্সি, ইত্যাদি ইত্যাদি। এখন বিরুদ্ধ মত থাকবেই, গণতন্ত্রে বিরুদ্ধ মতের ব্যাপারটা থাকে, সমস্ত ডিসেন্টিং ভয়েসকে সরকারকে শুনতে হবে, শুধু চিয়ার লিডারদের কথা শুনলে তো চলবে না, এই বাস্তবটাকে বুঝতে হবে। দেরিতে হলেও মোদী সরকার বুঝেছে। প্রথম দিকে তারা ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কোনো গুরুত্ব দিতেই চায়নি, কিন্তু সোনাম ওয়াংচুর অনশন, তারপরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি তাদেরকে কিন্তু কোর্স কারেকশন করতে বাধ্য করেছে। এবং মোদিজি জানেন 2027 উত্তরপ্রদেশের নির্বাচনটা তার কাছে অ্যাসিড টেস্ট। যদি উত্তরপ্রদেশে তৃতীয়বার বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তৃতীয়বারের জন্য, মানে 15 বছর পরেও দিল্লির মসনদে আসীন হওয়া তার পক্ষে সহজ হবে। তাই তিনি 2 পা এগিয়ে 1 পা পিছিয়েছেন। যারা এই মুহূর্তে মোদী সরকারের অবিচুয়ারি লিখছেন তাদেরকে বলি, এখনো অনেক খেলা বাকি আছে, অনেক পথ আপনাদের পেরোতে হবে। এই আন্দোলনটা তরুণ প্রজন্মের আন্দোলন। কংগ্রেস, সমাজবাদী পার্টি এই আন্দোলনে রাজনৈতিক রুটি সেঁকতে চেয়েছিল। প্রথমে তো কংগ্রেস সেভাবে আসেনি, নানা রকম সংশয় প্রকাশ করেছিল সিজেপি সম্পর্কে। যখন দেখলো এই আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হচ্ছেন, তখন তারা এই আন্দোলনে শরিক হতে চেয়ে রাজনীতির রুটি সেঁকতে চাইল। অতএব এই আন্দোলনটা বিরোধী রাজনৈতিক দলের জয় নয়, এটা স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্টের জয়। কারণ আন্দোলনকারীদের দাবিগুলো কিন্তু অনেকটাই যথার্থ। কারণ ভারতবর্ষে জানেন 10 লক্ষ স্কুলে শিক্ষক নেই, প্রায় 1 লক্ষ স্কুলে মহিলাদের টয়লেট নেই, অনেক স্কুলে ড্রিঙ্কিং ওয়াটারের সমস্যা আছে। নিয়মিত পরীক্ষা হোক, স্বচ্ছ পরীক্ষা হোক এবং স্বচ্ছ নিয়োগ হোক। আমি মহাকাশে রকেট পাঠাচ্ছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অবশ্যই, কিন্তু ডেমোগ্রাফিক ক্রাইসিসটাও মোদী সরকারকে বুঝতে হবে। কেন্দ্রে বা রাজ্যের কোন মন্ত্রী তাদের ছেলেমেয়েরা খুব সরকারি মাধ্যমে পড়াশোনা করেন, হয় তারা এলিট প্রাইভেট ইনস্টিটিউশন, নইলে বাইরের ইনস্টিটিউটে পড়াশোনা করেন। এই ক্রাইসিসটা বুঝতে গেলে রাস্তায় নেমে বাচ্চাদের সঙ্গে কথা বলতে হবে। শুধু গজদন্ত মিনারে বসে কোনো ডিসেন্টিং ভয়েসকে গুরুত্ব দেব না, আরবান নকশাল বলবো, টুকরে টুকরে গ্যাং বলবো, দেশবিরোধী শক্তি বলবো। আমার মনে হয় সরকারেরও কোর্স কারেকশন করতে হবে, ডিসেন্টিং ভয়েস শুনতে হবে। চিয়ার লিডারদের কথা শুনলে পরে সরকারের সমস্যা বাড়বে। মোদিজি এটা অনুধাবন করেছেন, অনুধাবন করেই ইনস্টায় ভিডিও পোস্ট করে বার্তাটা দিয়েছেন, এবং কোর্স কারেকশনের সব রকম চেষ্টা তিনি করছেন, এবং এর ফলও মিলবে। কারণ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর যে অ্যাপ্রুভাল রেটিং দেশের মানুষের কাছে, রাহুল গান্ধী তার থেকে কয়েক যোজন পিছিয়ে। রাহুলকে দেশের অধিকাংশ মানুষ পিটার প্যান বলেই মনে করেন, হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট দিস লাইফ। রাহুল গান্ধীর হাতে দেশ যে সুরক্ষিত নয়, এটা দেশের অধিকাংশ মানুষ মনে করেন। তাই বিকল্প কোনো নেতৃত্ব নেই বিরোধীদের যারা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করতে পারে। এবং মোদিজি যেভাবে আসরে নেমে এই বিষয়টার একটা সমাধান সূত্র বার করলেন, এবং ভবিষ্যতে তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে সরকার যে যথেষ্ট সতর্ক থাকবে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পেতে হলে ডেমোগ্রাফিক অ্যাংজাইটির রিজলভ করতে হবে, মোদিজি এটা বলে দিয়েছেন। এবং মন্ত্রীদের বলেছেন আপনারা ইনস্টাগ্রামকে ব্যবহার করুন, রিল বানান, তরুণ প্রজন্ম যেভাবে কথা বলে সেই ভাষাতে কথা বলুন। কারণ এরা চেনা পথের পথিক নয়, বাঁধা পথের বাজনা দল নয়। যতই এই আমাদের যোগেন্দ্র যাদবের মতো ব্যক্তিত্বরা বলুন এবার থেকে আইন প্রণয়ন হবে, রাস্তায় হবে না, আইন সংসদেই হবে, সাংসদরাই করবেন, কারণ তারা মানুষের ভোটে জিতে আসা। কোনো রকম অ্যানার্কি আর বরদাস্ত করা হবে না। কিন্তু একই সঙ্গে
যে আন্দোলনে যৌক্তিকতা আছে, ছাত্রদের যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ আছে, সাধারণ মানুষের যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ আছে, সেই উদ্বেগগুলোকে নিরসন করতে হবে সরকারকে। মাটিতে নেমে সাধারণ মানুষের কথা শুনতে হবে। মোদিজি কিন্তু এই বার্তাটাই দিয়েছেন। তাই দিনের শেষে মোদিজি কিন্তু এই হাসিটা হেসেছেন, যেটা অনেকে বুঝতে পারছেন না। যারা ভাবছেন সংসদ অচল করে মোদিজির পদত্যাগ দাবি করেই কেল্লাফাতে করবেন, নির্বাচনে জিতবেন, তারা একবার আয়নার সামনে দাঁড়ান, দেখুন দেশের মানুষ আপনাদেরকে কি চোখে দেখে। আপনাদের অ্যাপ্রুভাল রেটিংও ভালো নয়। সিজেপির আন্দোলন একটা সাফল্য, নতুন ধরনের আন্দোলন। সরকারকে সেই আন্দোলন ইনিশিয়ালি বুঝতে পারেনি, পরের দিকে মোদিজি নিজে নেমে ড্যামেজ কন্ট্রোল করেছেন, ছাত্রদের দাবি দাওয়া মেনে নিয়েছেন। তিনি 2 পা এগিয়ে 1 পা পিছিয়েছেন। তাই এই মুহূর্তে যারা মনে করছেন যে মোদি সরকারের শেষের শুরু, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। একটা আন্দোলনে হয়তো কিছুটা পিছু হটতে হয়েছে, মোদি সরকারের পলিটিক্যাল ফিলোসফি থেকে তারা একটু ডেভিয়েট করেছে, তার মানে এই নয় যে তাদের পরাজয় হয়েছে। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।